অনেকটা ভয় নিয়েই রাতে ঘুমাতে আসলাম। সেই সাথে মনটাও কেন জানি খারাপ হয়ে গেল। এই 2 বছরে কখনো আমার এত খারাপ লাগার অনুভূতি হয়নি। আজ মা আর স্যার বিয়ের কথা বলাতেই এমনটা হয়েছে সে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। হয়তো মানুষগুলোকে অনেক বেশি আপন মনে করি বলেই এতটা খারাপ লাগছে। সাবা ঘুমিয়ে পড়েছে, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেয়েটা সেই ছোট ছিল যখন এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আর এখন পুরো বাড়ি সহ দৌড়ে বেড়ায়। সারাদিন মা মা করে ডাকতে থাকে। স্যারকে ভাঙ্গা ভাঙ্গা শব্দে আঙ্কেল 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 করে ডাকতে থাকে, আর মাকে নানু নানু বলে ডেকে বেড়ায়। 2 বছরের বেশি সময় শাকিল, মা, রুমন, চাচা চাচি কারো সাথে কোনো যোগাযোগ নেই। মানুষগুলোকে মাঝে মাঝেই মনে পড়ে। জানি না এই মানুষগুলো আমাকে মনে করে কিনা। এক সময় ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে নাস্তার টেবিলে স্যার বলে উঠল, জাহাঙ্গীর, রত্নাকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি, আজ অফিস থেকে ছুটি নিয়েছি। মা, আমি আর সাবাও যাব তাহলে সাথে? জাহাঙ্গীর, বেশ তো যাবে, ভালোই হবে, অনেক দিন সকলে একসাথে বের হই না। মা, নাস্তা শেষ করে আমি রেডি হয়ে আসছি, আমার জন্য অপেক্ষা কর। স্যার বসেন, আমি সাবাকে রেডি করে নিয়ে আসছি বলে ডাইনিং থেকে চলে আসলাম নিজের রুমের দিকে। ড্রয়ার খুলে সাবার জন্য নতুন জামা কাপড় বের করে পরাচ্ছি এমন সময় দরজার সামনে এসে স্যার দাঁড়িয়ে। জাহাঙ্গীর, রত্না একটু বাহিরে আসবা? জি স্যার, আসছি। সাবাকে খাটের উপর রেখে খুব দ্রুত দরজার সামনে এসে দাঁড়ালাম। স্যার বলেন, জাহাঙ্গীর, কিছু না। তাহলে ডাক দিলেন কেন? কিছু লাগবে? জাহাঙ্গীর, না না, তেমন কিছু না, এমনিতেই ডাক দিয়েছি। কথাটা বলেই একটা শপিং ব্যাগ আমার দিকে এগিয়ে দিল। এটা কি স্যার? জাহাঙ্গীর, এটা তোমার জন্য উপহার, জানি পরীক্ষায় পাস করবে তাই অগ্রিম দিয়ে রাখলাম। এটা পরেই আজ বের হবে। বলেই হাঁটা শুরু করল। খুব বলতে ইচ্ছে করছিল, যদি সত্যি সত্যি পরীক্ষা খারাপ হয়, তখন কি সত্যি সত্যি আমাকে বিয়ে দিয়ে দিবেন? তার আগেই মানুষটা চলে গেল। আমি আবার রুমের ভিতর ঢুকে শপিং ব্যাগটা খুলতেই আকাশী আর সাদা রঙের একটা সুতির শাড়ি বের হয়ে আসলো। খুবই সুন্দর দেখতে শাড়িটা। সাবাকে রেডি করে দিয়ে বললাম, বাহিরে আঙ্কেল বসে আছে, তুমি তার কাছে যাও। মা, রেডি হয়ে আসছি। সাবা দৌড়ে বের হয়ে গেল রুমের ভিতর থেকে। আমি স্যারের দেয়া শাড়িটা পরতে শুরু করলাম। শাড়ির সাথে ম্যাচিং করে কাচের চুড়িও পরে নিলাম। এরপর রুম থেকে বের হলাম। স্যার আর সাবা ডাইনিংয়ে বসে আছে। মা এখনো নিচে নামেনি। আমি ডাইনিংয়ের সামনে আসতেই স্যার বলে উঠল, জাহাঙ্গীর, আরে বাহ বাহ, আজতে তোমাকে বেশ সুন্দর লাগছে। কপালে কালির ফোঁটা দেয়ার দরকার ছিল যাতে কারো নজর লেগে না যায়। স্যারের মুখে এমন কথা শুনে প্রচণ্ড লজ্জা পেয়ে গেলাম। আমি স্যারকে বললাম, ধন্যবাদ, আপনি পছন্দ করে কিনে দিয়েছেন, তা সুন্দর হবে না তা কি করে হতে পারে? কথা বলতে বলতে মা চলে আসলো। আমাকে দেখে মা ও বলতে শুরু করল, রত্না, তোকে তো আজ খুব সুন্দর লাগছে। আমি, মা কি যে বলেন না, আমি সেই আগের রত্নাই আছি, থাকবো চিরকাল। 4 জন বের হলাম কলেজের উদ্দেশ্যে। আজ স্যার সাবাকে গাড়ির সামনে বসিয়ে সিট বেল্ট পরিয়ে দিয়েছে। আমি আর মা পেছনে বসে গল্প করছি। গাড়ি এগিয়ে চলছে কলেজের দিকে। মা বলে চলছে, রেজাল্ট ভালো হলে আমাকে ভালো প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবে। তাহলে কোনো ঝামেলা ছাড়াই পড়ালেখা এগিয়ে যাবে।
কথা বলতে বলতে গাড়ি চলে আসলো কলেজের সামনে। আমি আর মা পেছনে থেকে নেমে দাঁড়ালাম। স্যার বের হয়ে এ পাশে এসে সাবাকে বের করে নিয়ে আমাদের সাথে দাঁড়ালো। মা, চল সবাই প্রিন্সিপালের রুমে যেয়ে বসি। এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে রেজাল্ট বের হতে। সকলে মিলে যেয়ে অফিস রুমে বসলাম। মা আর প্রিন্সিপাল স্যার গল্প জুড়ে দিল। আমি আর স্যার খুব মনোযোগ দিয়ে তাদের গল্প শুনছি। বেশ কিছুক্ষণ পর পিয়ন এসে স্যারকে ডাক দিল। স্যার অফিস রুম থেকে বের হয়ে গেল। পুরো কলেজ স্টুডেন্টস দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরেই হই হুল্লোড় শুরু হয়ে গেল। মা বলল, আস্তে আস্তে বের হই, কিছুটা ভিড় কমুক। এত ভিড়ের ভিতর যেতে পারবো না। প্রায় 10 মিনিট পর সকলে রুমের ভিতর থেকে বের হলাম। কিছুটা ভিড় কমার পর আমার বুকের ভিতর দুরুদুরু শব্দ হচ্ছে, তা আমি বেশ বুঝতে পারছি। আমি শুধু আল্লাহ আল্লাহ করছি, কি হবে এটা ভেবেই। না, বিয়ে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ আমি বিয়ে করতে চাই না। একবার তো জীবনে বিয়ে করেছি, কিন্তু আমাকে প্রতিষ্ঠিত হবার জন্য পড়ালেখাটা চালিয়ে নিতে হবে, আর তার জন্য আমাকে পাশ করতেই হবে। নয়তো এত পরিশ্রম এত কষ্ট সব বৃথা যাবে। ভাবতে ভাবতে এসে দাঁড়ালাম বোর্ডের সামনে, যেখানে রেজাল্ট টাঙানো রয়েছে। ভয় যেন আমি চোখ খুলতে পারছিলাম না। অনেক কষ্টে যখন চোখ মেলে তাকালাম, তখন আমার চোখের কোণে পানি জমে গিয়েছে। আমি রোল নাম্বার মিলাতে শুরু করলাম। স্যার পেছনে দাঁড়িয়ে বলল, ভয় পেও না, সব ভালোই হবে। এক সময় রোল নাম্বার খুঁজে পেলাম। আমি পাশ করেছি, এবং খুব ভালো করেই পাশ করেছি। আমি আরও কয়েকবার ভালো করে মিলিয়ে নিয়ে মাকে জড়িয়ে ধরো কান্না করে দিয়ে বললাম, আমি পাশ করেছি। মা আর স্যার দুজনই বেশ খুশি হল। মা, কান্না করছিস কেন? আজ তো তোর আনন্দের দিন, আজ তো খুশি হবার দিন। তোর পরিশ্রম সার্থক হয়েছে। আমি মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, সব আপনার জন্যই হয়েছে। আপনাদের ঋণ আমি এ জীবনে শোধ করতে পারবো না। জাহাঙ্গীর, আজ খুব আনন্দ করব, ঘুরে বেড়াবো সারাদিন। চলো সকলে চলো। স্যারের কথা মতো আমরা কলেজ থেকে বের হয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরি করলাম, বাহিরে খাবার খেলাম। রাতে বাসায় ফিরে আসলাম। রুমে যাবার আগে আগে মা বলল, এবার ভালো একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। মা, আপনি কি বলেন এসব? ভার্সিটিতে ভর্তি হতে তো অনেক টাকা পয়সা লাগবে। দরকার নেই আমার ভালো ভার্সিটিতে ভর্তি হবার, তার চেয়ে বরং সরকারি ভার্সিটিতে ভর্তি হয়ে যাব। আমি জানি আমি চেষ্টা করলেই কোথাও না কোথাও চান্স পেয়ে যাব। মা, ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না। সরকারি ভার্সিটিতে ভর্তি হতে হলে কোথায় না কোথায় চান্স মিলবে, তখন কোথায় থাকবি কোথায় খাবি? আমি আশেপাশে ভালো একটা ভার্সিটি দেখে ভর্তি করিয়ে দিব। এখন তো সাবাও বড় হচ্ছে, তুই ভার্সিটিতে যেও রেগুলার চাইলে ক্লাস করতে পারবি। বলতে বলতে উপরে উঠে গেল। আমি সাবাকে নিয়ে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে সাবাকে নিয়ে বিছানায় শুয়ে চিন্তা করলাম। মা যা বলেছেন ঠিকই বলেছেন, কেননা আমার তো আর কোনো আশ্রয় নেই এখন, বা আমার লেখাপড়ার দায়িত্ব নেবার মতো কেউ নেই। তাই আমাকে প্রাইভেট ভার্সিটিতে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু অনেকগুলো টাকার ব্যাপার। ভাবতে ভাবতে এক সময় সাবাকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছু দিন কেটে গেল এভাবেই। অবশেষে মা আমাকে ভালো একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলেন।
বাড়ির খুব কাছে হেঁটে যেতে 10 মিনিটের মতো সময় লাগে। আমার জন্য বেশ ভালোই হলো। মা কথা বলে রেখেছেন আমি সপ্তাহে 3 দিন করে ক্লাস করব। স্যারও বাড়ির কাছে হওয়াতে বেশ খুশি হয়েছেন। আমি ভার্সিটিতে ক্লাস করতে শুরু করলাম। যে কয়দিন ক্লাস করি সে কয়দিন সাবাকে মা দেখে রাখেন। মাঝে মাঝে স্যার আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যান যেদিন আমার সকালে ক্লাস থাকে। মানুষটার প্রতি আমার বিশেষ এক ধরনের মায়া জন্মে গিয়েছে, এ মায়ার নাম কি আমি জানি না। তবে মানুষটার জন্য সত্যিই মায়া জন্মে গিয়েছে। এই মায়ার নাম ভালোবাসা কিনা আমি জানি না। যদি ভালোবাসা হয় তবে সে মায়া, সে ভালোবাসাকে যে আমার গলা টিপে হত্যা করতে হবে, কারণ আমি যে তার যোগ্য না। দুজনের মাঝে আসমান জমিনের ফারাক। আমি বিবাহিত, এক সন্তানের জননী, আর স্যার অবিবাহিত, দেখতে সুদর্শন। সবচেয়ে বড় কথা আমি এ বাড়িতে একজন আশ্রিতা। আসমান আর জমিন কখনোই এক হতে পারে না, যেমন আমি আর স্যান। তাই প্রতিনিয়ত নিজের মনকে বুঝিয়ে রাখি। ইদানিং স্যারের আশেপাশে যেতে ভীষণ ভয় আর লজ্জা লাগে। মানুষটার চাহনিতে এক প্রকার ভালোবাসা আমি দেখতে পাই, তাই প্রচণ্ড ভয় লাগে আমার। মা এখন মাঝে মাঝেই বলে ঝর্ণার পড়ালেখা আর কিছু দিনের ভিতরই শেষ হয়ে যাবে, কিন্তু ছেলেটাকে কোনোভাবেই রাজি করাতে পারছি না বিয়ে করানোর জন্য। এদিকে আমারও বয়স হচ্ছে। আমার কিছু হয়ে গেলে ছেলেটা যে একবারে একলা হয়ে যাবে। ছেলেটা কোনোভাবেই যেন বুঝতে চায় না। মায়ের কথা শুনলে হৃদয়টা ফেটে যায়। নিজেকে সান্ত্বনা দিয়ে বলি এটাই বাস্তবতা, আজ হোক কাল হোক ঝর্ণা আর স্যারের বিয়ে হবেই। দেখতে দেখতে এভাবেই আরো 2 বছর কেটে গেল। মা ইদানিং আমারও বিয়ে দিতে চায়। আমি মাকে অনেকবার বলেছি আমি বিয়ে করতে চাই না। আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন ভালো রেখেছেন। মা আমার সে সব কথা শুনতে চান না। মা বলেন মেয়ে মানুষ আর কত কাল একলা থাকবি। যদি কখনো এখান থেকে তোকে চলে যেতে হয়, তখন একলা একটা মেয়ে মানুষ তুই পুরো পৃথিবীর সাথে লড়াই করে টিকে থাকতে পারবি না। পৃথিবীটা অনেক কঠিন। দেখতে দেখতে জানুয়ারি মাস চলে আসলো। স্যার আর মা মিলে সাবাকে স্কুলে ভর্তি করিয়ে দিল। সাবা এখন অনেক কিছু বুঝে। আমি অনেক বুঝিয়ে রাখার চেষ্টা করি, তবুও মেয়ে সারাদিন নানু নানু করে বাড়ি মাতিয়ে রাখে। মাঝে মাঝে এ নিয়ে মা বলেন আমার ছেলেটা সময় মতো বিয়ে করলে হয়তো সাবার বয়সী নাতি নাতনি থাকতো আমারও। মা আপনার অনেক দিন কুমিল্লা যান না আপনার বোনের বাড়িতে, যে ঘুরে আসুন। ঝর্ণার ও পড়ালেখা শেষের দিকে। ঝর্ণাও রাগ করে এ বাড়িতে আসে না। যাওয়ার পর স্যারের মন পরিবর্তন হতেও পারে। মা এটা তুই ভালো বলেছিস। দেখি জাহাঙ্গীরকে বলে। কথাটা যতটা সহজে বলেছি ঠিক ততটা সহজে হৃদয়টিকে মানাতে পারছি না। প্রচণ্ড খারাপ লাগলেও আল্লাহর নিকট প্রতিটা মোনাজাতের প্রার্থনায় বলি নিষিদ্ধ জিনিসের প্রতি আমার মায়া বাড়িয়ে দিও না। যা আমার নয় তার প্রতি আমাকে আকৃষ্ট করো না। 3-4 কেটে গেল, হঠাৎ মা এসে আমাকে বলল স্যার রাজি হয়েছে কুমিল্লা যাবার জন্য। মাকে খুশি দেখে আমারও ভীষণ ভালো লাগল। আমি বললাম এবার কিছু একটা হবে। মা খুশি মনে বলল আমিও তো চাই কিছু একটা হোক। মা বলল 2 দিন পর যাবে, আমাকে আর সাবাকেও সাথে যেতে বলল। আমি বললাম না মা, সামনে আমার আর সাবার দুজনের পরীক্ষা। মা তাও ঠিক, কিন্তু তোরা দুজন কি একা থাকতে পারবি যদি কোনো সমস্যা হয়?
কোনো সমস্যা হবে না মা, তাছাড়া গেটে তো দারোয়ান থাকেই, সব সময় বাড়িতে তো আর বাহিরের লোকজন আসা যাওয়া করতে পারবে না। মা, তবুও জাহাঙ্গীর তোদের দুজনকেও সাথে নিতে বলল। অনেক দিন তুইও কোথাও দূরে ঘুরতে যাসনি। চাইলেই তো আর সব কিছু সব সময় সম্ভব হয় না মা। আপনি স্যারকে একটু বুঝিয়ে বলবেন, স্যার ঠিক বুঝে যাবে। মা, আমি নিজে কিছু করতে চাই। আমার এখন সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে ভালো লাগে না। বাহিরের জগৎটার সাথেও পরিচিত হওয়া দরকার। মা, বেশ তো, তোর যদি ভালো না লাগে তুই এক কাজ করতে পারিস। পত্রিকায় চাকরির অনেক খবর আসে, সেখান থেকে ভালো দেখে অ্যাপ্লাই কর। কোথাও রেফারেন্স লাগলে আমি আছি, জাহাঙ্গীর আছে, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু তার আগে সেমিস্টারের পরীক্ষাটা ভালো করে দিয়ে শেষ কর। আচ্ছা মা, ঠিক আছে, বলে নিজের কাজ কর্ম করতে শুরু করলাম। আমি আসলে বুঝতে পেরেছি স্যারের প্রতি আমি বেশ ভালোই ফুটবল হয়ে পড়েছি। তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা চাকরি করার খুব প্রয়োজন। স্যারকে ভুলে থাকার জন্য এই চাকরি করা প্রয়োজন। আমি কি করে এতটা অবুঝ হলাম বুঝতেই পারছি না। জীবনে একবার ভালোবেসে ঠকেছি, আবার কি করে কাউকে এমন ভালোবাসতে পারে, তাও যার যোগ্য নই, যাকে কখনো মন খুলে বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি। তাই তো আল্লাহর নিকট সব সময় চাই মা কিংবা স্যার কোনোভাবেই যেন আমার অন্তরের ভিতরের কথা জানতে বা বুঝতে না পারে। আমার মেয়েটার ভবিষ্যৎ আমি কোনোভাবেই নষ্ট করতে পারি না। বিয়ে না করে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারব। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। সকাল সকাল মা আর স্যার রেডি হয়ে ডাইনিং এ চলে আসলো। আজ ভার্সিটিতে আমার ক্লাস নেই। সকালে উঠেই নাস্তা বানিয়ে ডাইনিং এ রেখে রুমে চলে এসেছি। এসে সাবাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে স্কুল ড্রেস পরালাম। এরপর ওকে ডাইনিং এ পাঠিয়ে দিলাম নাস্তা করার জন্য। জাহাঙ্গীর, তোমার মা কি করে মামুনি? সাবা ঘর গুছিয়ে রাখছে, আমাকে স্কুলে দিয়ে আসবে তাই। স্যার 2-3 বার উচ্চ স্বরে আমাকে ডাক দিল। আমার ভিতরটা কেঁপে কেঁপে উঠছিল। এই মানুষটার সামনে আমি যেতে চাই না, সামনে পড়তে চাই না, কেন বুঝে না মানুষটা। অনেক কিছু ভাবতে ভাবতে ঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। জাহাঙ্গীর, তোমার ঘর গোছানোর কাজ কি আগে? আমরা আর একটু পর বের হয়ে যাব, তোমাদের সাথে যেতে বললাম, যাবে না? বেশ ভালো কথা, কিন্তু একটা মানুষ যদি বাড়ি থেকে কোথাও বেড়াতে যাবার জন্য রওনা হয়, তখন তাদের সাথে থাকতে হয়, এটা তো তুমি বুঝো নাকি বুঝো না? মা, থামো, কি করছিস? ওর কাজ ছিল, সেগুলো করতে হবে না। স্যার এতগুলো বছরে কখনো আমার সাথে এতটা উচ্চ স্বরে কথা বলেনি। আমার চোখ দুটো ভিজে আসছে। বহু কষ্টে আটকে রেখেছে, যে কোনো সময় তা সমুদ্রের স্রোতের মতো বয়ে যেতে শুরু করতে পারে। জাহাঙ্গীর খুব শান্ত গলায় বলল, নাস্তা খেতে বসো। আবার কবে একসাথে খাবার খাবো তার ঠিক নেই। আমি সাবার পাশে চেয়ার টেনে বসলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আসলে আমি কি বলবো তাও বুঝতে পারছি না। আর স্যারের এমন ব্যবহারেরই বা কারণ কি তাও আমার অজানা। নানান রকম কথা ভাবছি আর নাস্তা খাচ্ছি। এমন সময় মা বলল, মা, 4 বছরেরও বেশি সময় আমরা একসাথে ছিলাম, প্রায় সবটা সময়। এভাবে তোকে একা রেখে যেতে আমাদের একটু ভালো লাগছে না। বিশেষ করে সাবাকে। সেই পিচ্ছি পুতুলটা আজ কত বড় হয়ে গিয়েছে।
ওকে না দেখে থাকতে আমার খুবই কষ্ট হবে। এজন্যই বলেছিলাম তোরাও চল আমাদের সাথে। অনেকটা সময়ে নিজেকে বেশ সামলে নিয়েছি। মুখে হাসি ফুটিয়ে মা আপনারা যান। পরবর্তীতে না হয় আমরাও যাব, আর 10-12 দিন পর সাবার পরীক্ষা। আপনিই বলেন এ সময় কি কোথাও যাওয়া সম্ভব? এভাবেই আরও অনেক কথা হলো আমাদের সকলের মাঝে। এক সময় মা আর স্যার বিদায় নিয়ে রওনা হয়ে গেল কুমিল্লার উদ্দেশ্যে। এক দৃষ্টিতে চেয়ে রইলাম গাড়িটা অদৃশ্য হবার আগ পর্যন্ত। তারপর সাবাকে সাথে নিয়ে রওনা হলাম স্কুলের উদ্দেশ্যে। সাবাকে স্কুলে দিয়ে বাসায় ফিরে আসলাম। বাড়িটা একদম ফাঁকা। মা থাকতো সব সময় বাড়িতে, আজ মা নেই বাড়িতে, গল্প করার মতো কেউ নেই। আমি আমার জীবনে দুজন মানুষকে কখনো ভুলতে পারবো না। আমার শাশুড়ি আম্মা আর এক স্যারের মা। এদের দুজনের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি যা কাউকে বলতে বা বুঝাতে পারবো না। বিকেলে সাবাকে পড়াতে বসেছি। আজ বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। প্রতিদিন বিকেলে এ সময় মা আর আমি বসে গল্প করি, টিভি দেখি আর চা খাই। আজ একদমই ভালো লাগছে না। রাতের খাবার খেতে এসেও একই অবস্থা, পুরো নীরব হয়ে রয়েছে বাড়িটা। মা নেই, স্যার নেই। আজ খাবার খেতেও ভালো লাগছে না। দেখতে দেখতে 3টা দিন চলে গেল। স্যারের সাথে কি তবে ঝর্ণার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল? হলেই বা আমার কি? এমনটাই তো হবার কথা। আমার তো কষ্ট লাগার কোনো কারণ নেই, বরং আমার আরো খুশি হবার কথা। তবে এত কষ্ট কেন লাগছে বুঝতে পারছি না। মনে হচ্ছে বুকের উপর বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। সাবাকে পড়াতে বসেছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আমি দৌড়ে যেয়ে দরজা খুলতেই মা আর স্যারকে দরজার সামনে দেখতে পেলাম। মা মুখটা কালো করে রেখেছেন। স্যারকে বেশ ফুরফুরে মেজাজেই দেখতে পেলাম। আমি বাহিরে আরো কাউকে খুঁজতে থাকলাম, কিন্তু না, আর কেউ আসেনি। মা আর স্যার বাড়ির ভিতর ঢুকল। আমি মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে দোতলায় নিয়ে উঠতে শুরু করলাম। মাও পিছু পিছু আসছে। দোতলায় উঠে মায়ের রুমে ঢুকে জিজ্ঞাসা করলাম, মা শরীর কি খারাপ লাগছে? মা, নারে, মনটাই ভালো নেই। কেন মা, কি হয়েছে? মা, আর বলিস না, কোনোভাবেই ছেলেটাকে বিয়েতে রাজি করাতে পারলাম না। কোনো না কোনো উসিলা দেখাবেই ছেলেটা। ঝর্ণা মেয়েটার মুখের দিকে আর তাকানো যায় না। বোনটারও মন খারাপ। আরও কিছু দিন সময় চেয়ে এবারের মতো চলে আসলাম। কথাগুলো শুনে কেন জানি বুকের উপর থেকে পাথর চাপা কষ্টটা কমে যেতে শুরু করল। মা, চা খাবেন? চা করি? মা, হ্যাঁ, কতদিন তোর হাতের চা খাই না। আমি ফ্রেশ হয়ে আসছি, তুই যে চা রেডি কর। আচ্ছা ঠিক আছে বলে আমি সিঁড়ি ধরে নিচে নেমে আসলাম। রান্নাঘরে ঢুকে চায়ের পানি গরম দিলাম। হঠাৎ করেই ডাইনিংয়ে এসে স্যার বলল, 1 কাপ চা বেশি করে কইরো। সাবা আর স্যার ডাইনিংয়ে বসে গল্প করছে। তাদের সাথে এসে মাও যোগ দিল। আমি চা বানিয়ে নিয়ে ডাইনিংয়ে তাদের সাথে যোগ দিলাম। সাবা, নানু গ্রামের বাড়ি দেখতে কেমন? মা, খুবই সুন্দর। তোমার পরীক্ষা শেষ হোক, এক সময় তোমাকে নিয়ে গ্রামে বেড়াতে যাব। সাবা খুশি হয়ে মাকে জড়িয়ে ধরল। স্যার সাবাকে বলল, তুমি গ্রামে যেয়ে কি করবে? এখানেই ভালো আছো। গ্রামে ধুলাবালি কাদামাটি, হাঁটতে পারবে না, খেলতে পারবে না। তার চেয়ে আমাদের শহর খুব ভালো। আমি স্যারের কথা শুনে হাসছি। জাহাঙ্গীর, এই হাসছো কেন? আমি কি ভুল বললাম? হ্যাঁ স্যার, অনেকটা ওই রকমই। জাহাঙ্গীর, মানে কি রকম?
ওই যে বললেন ধুলোবালিতে ভরা, আসলে স্যার গ্রামের চেয়ে শহরে ধুলোবালি বেশি। আর কাদামাটির কথা বলছেন। গ্রামের মেঠোপথ, কৃষি জমি এসবের ঘ্রাণই আলাদা। গ্রামের কাদামাটি শরীরে মেখেই আমি বড় হয়েছি। আমি গ্রামের মেয়ে, গ্রামে যে সুখ আছে তা আপনি পৃথিবীর কোনো শহরে পাবেন না। আমার খুব ইচ্ছে যদি কখনো সুযোগ হয়, তবে গ্রামে খুব সুন্দর একটা দুতলা বাড়ি করব, যার ছাদে দাঁড়িয়ে খোলা আকাশ, মুক্ত বাতাস, আর সে বাতাসে দোল খাওয়া ধান ক্ষেত দেখা যাবে। স্যার কিছু বলতে যাবে তার আগেই মা স্যারকে থামিয়ে দিল। মা, কি শুরু করলি তোরা দুজন? একটু তো থামবি, চা খেয়ে নেই শান্তিমত, তারপর না হয় ঝগড়া করিস দুজন মিলে। আমি আর স্যার একসাথে হেসে উঠলাম। সাবা বলে উঠল, সবাই চুপ করো, নানু চা খাবে। সাবার কথায় এবার সকলে একসাথে শব্দ করে হেসে উঠলাম। আজ 3 দিন পর বাড়িটা পরিপূর্ণ হয়েছে। গত 3টা দিন বাড়িটা নীরব নিস্তব্ধ হয়েছিল। আজ গল্প, হাসি, আনন্দে মেতে উঠেছে পুরো বাড়িটা। বেশ ভালো লাগছে। আসলে বাড়ি এমন না হলে কি হয়? হাসি থাকবে, আনন্দ থাকবে, সে হাসি আর আনন্দে চাপা পড়বে অনেক দুঃখ কষ্টের গল্প। রাতের খাবার খেয়ে সাবাকে নিয়ে বিছানায় এসে শুয়ে পড়তেই মনে হলো ঘুমের দেশ থেকে আজ সকল ঘুম আমার চোখে বেড়াতে এসেছে। মুহূর্তেই ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে দিন চলে যায়। সাবার পরীক্ষা চলে এসেছে। আমার মাথায় খুব চিন্তা হচ্ছে, আমারও পরীক্ষা শুরু হয়ে যাবে আর কিছুদিন পর। আমি জানি সাবার পরীক্ষা ভালো হবে। ওর ব্রেন খুবই ভালো। আমার প্রস্তুতিও আল্লাহর রহমতে ভালো। এবার পরীক্ষা শেষ হলে আর 1টি বছর ভার্সিটিতে থাকব। তারপর শেষ হয়ে যাবে আমার ভার্সিটি জীবন। তার আগেই আমাকে একটা জব জোগাড় করতে হবে, যাতে করে নিজের একটা ঠিকানা করতে পারি। দেখতে দেখতে সাবার পরীক্ষাও শেষ হয়ে এলো। এদিকে আমার পরীক্ষা শুরু হয়ে গেল। সাবার স্কুল বন্ধ, তাই ওকে বাসায় মায়ের কাছে রেখে আমি চলে আসি পরীক্ষা দিতে। মাঝে মাঝে স্যার আমাকে ভার্সিটিতে দিয়ে যেতে চায়। আমি কোনো না কোনো উছিলা দেখিয়ে স্যারের সাথে আসি না। মানুষটাকে যে আমার ভুলে যেতে হবে, ভুলে থাকতে হবে, যেমন করে ভুলে আছি শাকিল নামক সেই বেঈমানটাকে। আমার জীবনে যে সুখের কোনো সুর বাজে না, হারিয়ে খুঁজি বারবার সুখের ঠিকানা। নদীর জোয়ার ভাটার মতো হয়ে গিয়েছে জীবনটা। সুখ এখন মনে হয় আমার কাছে মরীচিকা। হারানো সুর যতই খুঁজি না কেন, সে সুর আর ফিরে পাব না। দিনগুলো কেটে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে একটা একটা করে আমার পরীক্ষা। মনে বিষাদ ভর করেছে। কত শত অভিমান মনের মাঝে এসে জমা পড়ছে। তবুও আল্লাহর উপর ভরসা রেখে হাসি মুখে বেঁচে রয়েছি। আমি জানি আল্লাহ যা করেন তার বান্দার মঙ্গলের জন্যই করেন। নিশ্চয়ই আল্লাহ আমার জন্য যা কল্যাণকর তাই রেখেছেন। 5 বছরের বেশি সময় এ বাড়িতে রয়েছি। সবাইকে কত আপন মনে হয়। অবশেষে পরীক্ষা শেষ হয়ে গেল। অবসর সময়গুলোতে আমি পত্রিকা দেখে চাকরির জন্য যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাও আমাকে বেশ সাহায্য করে চলেছেন। মাঝে মাঝেই আমাকে সাথে করে নিয়ে যান। আমি ইন্টারভিউ দেবার সময় সাবা মায়ের সাথেই থাকে। সাবা এবার নার্সারি থেকে 1ম শ্রেণীতে উঠেছে। বেশ চঞ্চল হচ্ছে দিন দিন মেয়েটা। কোথাও থেকে তেমন কোনো সাড়া পাচ্ছি না চাকরির। তবুও চেষ্টা চালিয়ে যাওয়া। অনেকেই বলছে জানানো হবে। আমি এতে হতাশ হইনি, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই চাকরি করার। তাই চাইলেই খুব সহজ চাকরি পাবো না, এটা আমি ভালো করেই জানি।
এক সকালে স্যার অফিস চলে গেছে, আমি সাবাকে স্কুলে দিয়ে এসেছি। মা মুখটা কালো করে সোফায় বসে রয়েছে। মাকে কখনো এমন ভাবে আমি থাকতে দেখিনি। আমি দ্রুত মায়ের কাছে ছুটে এসে জিজ্ঞাসা করলাম, মা আপনার কি হয়েছে? মা, তুই আমার সাথে কথা বলিস না। আমি এতদিন যদি জানতাম তোর জন্য আমার এত বড় ক্ষতি হবে, তাহলে প্রথম দিনেই আমি তোকে বাড়ি থেকে বের করে দিতাম। তোকে তো এতগুলো দিন আমি নিজের মেয়ের মতো দেখেছি। মায়ের কথার কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম না। সবকিছু কেমন এলোমেলো মনে হচ্ছে আমার কাছে। কোথায় আর কি গন্ডগোল লাগলো? মা, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। মা, আমার ছেলে বিয়ে করতে চায় না, এর কারণ তুই, বলেই কান্না করতে শুরু করল। মায়ের এমন কথা শুনে আমি অবাকের শেষ চূড়ায় এসে পৌঁছালাম। কি বলছে মা এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার বিয়ে করছে না, এর জন্য আমাকে কেন দোষী বলছে? আমি কি এমন ভুল করলাম? যতটা পেরেছি নিজেকে সামলে রেখেছি। স্যারকে ভালোবেসেও তা প্রকাশ করি না ভুল করেও। কখনো ভুলেও মনের কথা একটি বারের জন্যও মুখে নিয়ে আসিনি। অথচ আমি কি করে তার বিয়ে না করার পেছনে দায়ী, এটাই বুঝতে পারছি না। মা, রত্না, তুই কোথাও চলে যা, আমার ছেলের জীবনটা নষ্ট করিস না। তোর কাছে আমি অনুরোধ করছি। তোর যত টাকা লাগে আমি দিব, তবুও তুই সাবাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যা। বেশ তো মা, আপনি বলছেন আমি চলে যাব। কিন্তু আমার অপরাধটা কি? সেটা কি আমি জানতে পারি? কি ভুলের জন্য আমাকে দোষী করা হচ্ছে? মা, কান্না থামিয়ে, দোষ তোর না, আমার ছেলের, আমি জানি না। কিন্তু আজ যখন আমি ওর রুমে যাই তখন একটা ডায়েরি পাই টেবিলের উপর। ছেলের আমার ডায়েরি লেখার শখ কখনোই ছিল না। তাই কৌতূহল না থামাতে পেরে আমি ডায়েরির পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম। ডায়েরির প্রতিটা পাতায় শুধু তোকে নিয়েই লেখা। আমার ছেলে নাকি তোকে ভালোবেসে ফেলেছে। তুই বল, এটা কি মেনে নেয়া সম্ভব? আমাকে তো সমাজের মানুষের সামনে মুখ দেখাতে হবে। এ সমাজে বসবাস করতে হবে। সবচেয়ে বড় কথা, আমি যে আমার বোনকে কথা দিয়েছি ঝর্ণাকে এ বাড়ির বউ বানিয়ে নিয়ে আসব। এখন তুই বল আমি কি করব? মায়ের কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এসব আমি কি শুনছি? নিজের কানকেই যেন আমি বিশ্বাস করাতে পারছিলাম না। স্যারের মনের ভিতর এত কিছু ছিল, অথচ বাহির থেকে পৃথিবীর কোনো মানুষের বুঝার ক্ষমতা হবে না। তার ব্যবহারে এই 5 বছরেরও বেশি সময়ে আমি ভুল করেও বুঝতে পারিনি তার মনের কোণে আমার জন্য জায়গার সৃষ্টি হয়েছে। হুট করেই মা দুহাত দিয়ে আমার হাত চেপে ধরল। মিনতি করে বলতে শুরু করল, প্লিজ রত্না, তুই চলে যা। নয়তো সব কিছু ছেড়ে আমাকেই চলে যেতে হবে। হয় এ বাড়ি ছেড়ে, নয়তো এ দুনিয়া ছেড়ে। আমি জীবনে কখনো অসম্মানিত হয়নি, আর তাই হতেও চাই না। আমি চোখের পানি মুছে, এ কি করছেন মা? আপনি আমাকে আদেশ করবেন এ বাড়ি ছেড়ে দেবার জন্য? আপনি মা, আমি সন্তান। আমি আপনার অসম্মানের কারণ হয়ে কখনোই বেঁচে থাকতে চাই না। আমি চলে যাব, বহুদূর চলে যাব। আপনাকে কোনো রকম টেনশন করতে হবে না। মা, তোর যখন যত টাকা লাগবে, যে কোনো সাহায্য লাগবে আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। বলতে বলতে মা উপরে উঠতে শুরু করল। শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। অসময়ে কে এলো? চোখের পানি মুছে যে দরজা খুলতেই দারোয়ান চাচা বলল, আপনার নামে এই কুরিয়ারটা এসেছে। আমি অবাক হয়েছে খামটা হাতে নিলাম। কেননা আমি এখানে থাকি, এটা আমার কোনো পরিচিত জনরা জানে না। তাহলে কোথায় হতে আসলো এ চিঠি?
ভাবতে ভাবতে এগিয়ে চললাম নিজের রুমের দিকে। ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে খামটা খুলতেই মনের ভিতর আনন্দের বন্যা বয়ে যেতে লাগল। আমি আরও একবার প্রমাণ পেলাম আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। আমি চিঠিটা খামের ভিতর ঢুকিয়ে নিলাম। এরপর আমার আর সাবার প্রয়োজনীয় জিনিসপত্র, জামাকাপড় দুটো ব্যাগে গুছিয়ে নিলাম। ওয়াশরুমে ঢুকে চোখে পানি দিয়ে ফ্রেশ হয়ে রওনা হলাম সাবার স্কুলের পথে। সাবাকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরে আসলাম। সাবাকে ফ্রেশ হতে বলে আমি দোতলায় চলে আসলাম। স্যারের রুমের ভিতর ঢুকে টেবিলের উপর রাখা ডায়েরিটা লুকিয়ে নিয়ে মায়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলাম। মা রুমের ভিতর থেকে বের হয়ে আসলো। তার মন ভালো নেই আমি জানি। চলুন দুপুরের খাবার খেয়ে নিবেন। মা, আমার ক্ষুধা নেই, তোরাই খেয়ে নে। খাবো মা, আজ না হয় তিনজন শেষবারের মতো একসাথে খেয়ে নেই। স্যার আসার আগেই আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। তাই মা প্লিজ চলুন না শেষবারের মতো একসাথে বসে খেয়ে নেই। হয়তো আর কখনোই আপনার সাথে বসে খেতে পারবো না, গল্প করতে পারবো না। মা, আজই চলে যাবি মানে কোথায় যাবি? এই শহর কত ভয়ঙ্কর সে কি তুই জানিস না? আগে একটা ব্যবস্থা করে তারপর না হয় বাড়ি থেকে বের হবি। কিছু হবে না মা, যার কেউ নেই তার জন্য আল্লাহই যথেষ্ট। এই যে গত 5টি বছরেরও বেশি সময় আমি এখানে ছিলাম, এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন বলেই থাকতে পেরেছিলাম। এখন যদি আল্লাহ চান আমাকে অন্য ব্যবস্থাও তিনি করে দিতে পারবেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মায়ের চোখে পানি টলমল করছে। তাই মাকে হাসানোর জন্য বললাম, এখন কি খাওয়ার জন্য যাবেন? নাকি এ বাড়িতে আমার রিজিক সকালেই শেষ হয়ে গেছে? মা, দুহাতে চোখের পানি মুছে কি বলিস এসব? দুজন একসাথে নিচে নেমে আসলাম। ডাইনিং এ এসে সাবাকে ডাক দিতেই সাবা দ্রুত চলে আসলো ডাইনিং এ। এসে রোজকার মতো মায়ের পাশের চেয়ারটাতেই বসল। মা সাবার মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আমি জানি এই দৃশ্য আর কোনো দিন দেখতে পারবো না। আমার কাছে ক্যামেরা থাকলে শেষবারের মতো ঘটা এই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করে রাখতাম। মায়ের চোখে পানি চলে এসেছে, হয়তো মাও বুঝতে পারছে এরপর আর কেউ নানু নানু বলে ছুটে আসবে না তার কাছে। হয়তো এইটুকুন বাচ্চা মেয়েটা আর জ্বালাবে না তাকে। সেই 2 বছর বয়সে আসা সাবা আজ 7 বছর বয়সের বেশি হয়ে গিয়েছে। আদর, যত্ন, মায়া, মমতা কোনো কিছুর কমতি ছিল না মায়ের। তবুও দিন শেষে সব মায়েরাই চাইবে তার ছেলেটা কিংবা তার মেয়েটা ভালো থাকুক। এর জন্যই তো সারাটা জীবন এত কষ্ট করা, নিজের সব কিছু বিসর্জন দিয়ে তাদের মানুষ করা। 2 মগ গরম গরম চা করে নিয়ে এসে 1 কাপ মায়ের দিকে এগিয়ে দিলাম আর 1 কাপ নিজের কাছে রাখলাম। মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে, আমি যদি কোনো অন্যায় করে থাকি তবে আমাকে মাফ করে দিবেন। আমি ইচ্ছাকৃতভাবে কখনোই আপনাকে কষ্ট দেইনি বা দিতে চাইনি, তবুও যদি আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা করে দিবেন। আমি জানি না আমি আল্লাহর দুনিয়াতে কি অন্যায় করেছি যার শাস্তি স্বরূপ আমি 3টা মাকে হারাতে চলেছি। মা, আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে রত্নারে আমার হৃদয়টা জলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি পৃথিবীর কাউকেই দেখাতে বা বুঝাতে পারবো না। আমি জানি আমি তোর প্রতি অন্যায় করছি, যা করছি তা ঠিক না। কিন্তু আমি তোদের বুঝাতে পারবো না আমার কেমনটা লাগছে। ইনশা আল্লাহ মা, সব ঠিক হয়ে যাবে। আপনি কোনো রকম চিন্তা করবেন না। আর হ্যাঁ, নিয়মিত ঔষধ খাবেন। আমি ভালোই থাকবো। আমাকে নিয়ে সাবাকে নিয়েও একদম চিন্তা করতে হবে না। না মা, কিন্তু তোরা যাবি কোথায়?
আমি মুখে হাসি ফুটিয়ে আল্লাহ যেখানে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সেখানেই যাব। বাড়ি থেকে বের হবার ঠিক আগ মুহূর্তে মা তার নিজের গলা থেকে সোনার চেইনটা খুলে সাবার গলায় পরিয়ে দিলেন। আমি অনেক নিষেধ করলেও মা শুনলেন না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার আগে আগে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। বেশি দেরি করলে স্যার চলে আসবে আর তখন বের হওয়া সম্ভব হবে না। সোজা রওনা হয়ে গেলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আস্তে আস্তে রাত 8টা বেজে গেল। টিকিট কাটতে যেয়ে জানতে পারলাম রাত 10:30টার আগে কোনো বাস ছাড়বে না রাঙ্গামাটির উদ্দেশ্যে। কাউন্টারে বেশি সময় বসে থাকতে পারবো না। তাই সাবাকে নিয়ে একটা হোটেলে যেয়ে বসে সাবার জন্য নাস্তা কিনে খাওয়াতে শুরু করলাম। সময় যেন কাটতে চায় না। প্রতিটা মিনিট কতটা কষ্টে কাটছিল সে শুধুই আমি জানি। অবশেষে রাত 10:30টায় বাস ছাড়ল। দীর্ঘ সময় বাসে বসে থেকে সকাল 7:30টার দিকে বাস থেকে নামলাম। চিঠিতে থাকা ঠিকানাটা আরেকবার দেখে সে জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এত সকাল সকাল আমাকে দেখে বেশ অবাক হয়ে গেলেন এবং বললেন, আপনি জার্নি করে এসেছেন, ফ্রেশ হয়ে নিন। আপনাকে তো 3 দিন সময় দেয়া হয়েছিল রিপোর্ট জানানোর জন্য, আপনি জয়েন করবেন কিনা। আমি হাসি মুখে জানালাম আসলে ফ্রি ছিলাম তাই চলে আসলাম। বেসরকারিভাবে পরিচালিত এই সংস্থার কাজ হচ্ছে উপজাতি ছেলে মেয়েদের লেখাপড়ার কার্যক্রম পরিচালনা করা। আমি সবকিছু বুঝে নিলাম। আমাকে থাকার ব্যবস্থা করা হলো স্কুলের কাছেই 2 রুমের একটা বাসা। নিরিবিলি পরিবেশে বাসাটা বানানো। এখানের বাড়ি ঘরগুলো একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেকটাই। সকাল থেকেই সাবার শরীর খুব অসুস্থ। ভালোই জ্বর এসেছে, বিকালে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার চেকআপ করে কিছু ঔষধ দিল। রাতে বিছানায় বসে রুমনের কাছে চিঠি লিখতে শুরু করলাম। অনেক দিন যোগাযোগ নেই। কেমন আছে কি করছে জানা খুব দরকার। জাহাঙ্গীর মাকে অনেক বলর কয় বুঝিয়েছে। সারা রাত পুরো শহরের অলিতে গলিতে রত্নাকে খুঁজেছে, কোথাও ওদের পায়নি। পরদিন সকাল থেকেই আমি আদিবাসী শিশুদের পড়াতে শুরু করলাম। জীবনের আরেক সংগ্রাম শুরু হলো আমার। একজনকে দিয়ে চিঠিটা পোস্ট করে দিলাম গ্রামের উদ্দেশ্যে। রুমন চিঠিটা পেলে নিশ্চয়ই উত্তর দিবে এ বিশ্বাসে। সাবার শরীরের জ্বর কমেনি, খুব চিন্তা হচ্ছে। সাবাকে রেখে বিকেলে আমি একাই ডাক্তারের কাছে আসলাম এবং তাকে সবটা জানালাম। ডাক্তার, দেখুন ভয়ের কোনো কিছু নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে আবহাওয়ার পরিবর্তনটা ও মানিয়ে নিতে পারেনি। 2-4 দিনের ভিতর ঠিক হয়ে যাবে। আমি আরও কিছু ঔষধ দিচ্ছি, চালিয়ে নিন। ডাক্তার আরও কিছু ঔষধ দিল, আমি সেগুলো নিয়ে বাসায় ফিরে আসলাম। সাবার পাশে বসে ওর মাথা হাতিয়ে দিচ্ছি। এমন সময়, সাবা, মা, আমরা নানু বাড়িতে যাব না। তুমি বড় হলে আমরা যাব। আমি যে চাকরি নিয়েছি মা, অনেক ছোট ছোট ছেলে মেয়েকে পড়াবো তোমার মতো। সাবা, নানু, আঙ্কেল আসবে না আমাদের সাথে দেখা করতে? হুম আসবে তো, তুমি বড় হলেই আসবে, এখন কথা না বলে চুপ করে শুয়ে ঘুমিয়ে থাকো। সাবা চুপ করে শুয়ে রইল। আমি উঠে যেয়ে ব্যাগ খুলে ডায়েরিটা বের করে নিয়ে এসে সাবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডায়েরির পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠা থেকে। আমার তেমন ডায়েরি লেখার অভ্যাস নেই। আজ কত বছর পর ডায়েরিতে লিখছি তা মনে করতে পারছি না। বেশ কিছুদিন আগে রত্না নামক একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছি, ওর সাথে ছোট একটা বাচ্চা মেয়েও রয়েছে, নাম সাবা।
খুবই মিষ্টি চেহারা বাচ্চা মেয়েটার আমার ভীষণ ভালো লাগে সবার সাথে খেলা করতে। অপর পৃষ্ঠায় দেখতে দেখতে 6 মাসের বেশি ওরা দুজন আমার বাড়িতে। মাকে টুকটাক কাজে সহযোগিতা করে। মা রত্নাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। যখন জেনেছে মেয়েটা খুব অসহায়, ওর কেউ নেই। সবচেয়ে বড় কথা স্বামী পরিত্যাজ্য। মা চায় মেয়েটা নিজের পায়ে দাঁড়াবে, শিক্ষিত হবে। সকলে মিলে একসাথে ঈদের মার্কেটিং করলাম। বাসায় এসে মেয়েটাকে খুব কান্নাকাটি করতে দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার মনে হলো মেয়েটা তার স্বামী সংসারের কথা মনে করেই কাঁদছে। তাই আমি ঈদের পর দিন সেখানে চলে আসলাম সকল ঘটনা জানার জন্য। বাসায় জানে আমি কলিগের গ্রামের বাড়িতে এসেছি, কিন্তু না, আমি এসেছি রত্নার শ্বশুর বাড়িতে। কিন্তু ওর স্বামীকে পেলাম না। সে সত্যি সত্যি বিয়ে করেছে আর সে স্ত্রীকে নিয়েই তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে। সবকিছু আমি জানতে পারি রত্নার শাশুড়ির কাছে। সত্যিই রত্নার শাশুড়ি খুব ভালো মানুষ। আমি উনার কাছে মিথ্যা বলতে পারলাম না। বলে দিলাম রত্না আমার বাড়িতেই আছে। উনি কান্না করে দিল। দুহাত দিয়ে আমার হাত চেপে ধরে বলল, আমার মেয়ে আর নাতনিটাকে দেখে রাখবেন বাবা। এই অশান্তি থেকে গিয়ে বেঁচে গিয়েছে, আমি আল্লাহর কাছে নামাজ শেষে ওর ভালোর জন্য দোয়া করি। আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে বাবা। এখানে থাকলে আমার নাতনি রত্না কেউ বাঁচত না। আরও অনেক কথা হলো উনার সাথে। আশেপাশের মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম রত্না সত্যিই খুবই ভালো একটা মেয়ে ছিল। স্বামীটার চরিত্র খারাপ হওয়াতে আর সংসার করতে পারল না। আমি রত্নার স্বামীকে বুঝিয়ে রত্নাকে তার কাছে ফেরত দেবার জন্য গেলেও রত্নার শাশুড়ি আর গ্রামের অন্য মানুষজনের কথায় বুঝতে পারলাম তাকে আর এখানে ফেরত পাঠানো যাবে না। আসলে সে চলে যে খারাপ কিছুই করেনি, বরং ভালোই করেছে। এখানে থাকলে হয়তো তিলে তিলে মারা যেত মেয়েটা। সবকিছু জানার পর মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। এরপর 1 বছরের বেশি সময় রত্না আমাদের বাড়িতে। আজ ওর ইন্টার এক্সাম ছিল, আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু অফিসের কাজে আটকে যাবার কারণে আসতে দেরি হয়ে যায়। কিন্তু রত্নাকে আমি যেখানে দাঁড়াতে বলেছিলাম ও সেখানেই দাঁড়িয়েছিল। রোদ্দে ঘেমে মেয়েটা একাকার হয়ে গিয়েছিল। গাড়ির ভিতর বসে যখন হিজাবটা খুলে রাখল তখন দেখতে পেলাম ওর ফর্সা মুখটা রোদে পুড়ে লাল টকটকে হয়ে গিয়েছে। সব দোষী আমার। আমি যদি সময় মতো আসতাম তাহলে এমনটা হতো না। ওকে নিয়ে আইসক্রিম খেলাম। ওর আইসক্রিম খুব পছন্দের, আমি বুঝতে পারলাম। আমি অপলক ও খাওয়া দেখে চলেছি, ও মাথা নিচু করে খাচ্ছে। ডায়েরির এই পর্যন্ত পড়ে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। মানুষটা আমার জন্য আমাদের গ্রামে গিয়েছিল, যাতে করে আমি শাকিলের কাছে যেতে পারি। আমার এই মুহূর্তে আর সামনের পৃষ্ঠাগুলো পড়ার মতো সাহস হচ্ছে না। তাই ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম। সাবা ঘুমিয়ে রয়েছে, আমি ওর ঘুমন্ত মুখে আলতো করে চুমু এঁটে দিলাম। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। সাবার শরীরও অনেকটা সুস্থ। আমি স্কুলে ক্লাস নিচ্ছি এমন সময় পরিচিত একটা কণ্ঠ দরজার বাহির থেকে বুবু বলে ডেকে উঠল। আমার সমস্ত শরীর কেঁপে উঠল। দীর্ঘ 5 বছর পর আমি এই ডাকটা শুনতে পেলাম। রুমন এসেছে। আমি ভেবেছিলাম হয়তো ও চিঠি পায়নি, তাই কোনো উত্তর আসেনি। কিন্তু ও নিজেই আমার সাথে দেখা করতে ছুটে এসেছে। আমার দুচোখে পানি টলমল করছে। আমি ছুটে যেয়ে দরজার সামনে দাঁড়ালাম। রুমন ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল।
রুমন, বুবু কতদিন পর তোমাকে দেখছি, তোমার মুখটা এত মলিন হয়ে আছে কেন? আমাদের সাবা বুড়িটা কোথায়, কেমন আছে? আমি বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম। সাবা ভিতর থেকে বের হতেই দেখিয়ে দিলাম। রুমন ছুটে যেয়ে সাবাকে কোলে তুলে নিল। রুমনকে নিয়ে বাড়িতে চলে আসলাম। রুমন আর সাবা দুষ্টমি করছে। কেমন আছিস ভাই? রুমন, খুব ভালো আছি বুবু, কতদিন পর তোদের দেখা পেয়েছি, আমি কি ভালো না থেকে থাকতে পারি? চাচা চাচি কেমন আছে? রুমন, দুজনেই ভালো আছে। মা বাবা তোকে খুব করে মনে করে। তোর জন্য কিছু খবর আছে। কি? রুমন, তোর শাশুড়ি আর শাকিল ভাই দুজনেই মারা গেছেন। আম্মা মারা গেছেন, কথাটা শুনে যেন হৃদয়টা ফেটে যাচ্ছিল। চোখ বেয়ে নিজের অজান্তেই টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। খুব কষ্ট লাগছে, আমার মেয়েটা অল্প বয়সে এতিম হয়ে গেছে। কি করে হলো এমনটা? রুমন, তোর শাশুড়ি তুই চলে আসার পর থেকেই অসুস্থ থাকতো, শাকিল ভাই তেমন কেয়ার করত না। তুই আসার বছর খানিক পরেই উনি মারা যান। ব্যাগ থেকে একটা চিঠি বের করে দিয়ে, এটা শাকিল ভাই তোকে দেবার জন্য আমাকেও দিয়েছিল। আমি চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। প্রিয় রত্না, জানিনা কোথায় আছো, কেমন আছো, তবে বিশ্বাস করি আমার কাছ থেকে চলে যেয়ে ভালোই আছো। কেননা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার সাথে বেইমানি করেছি, তোমার ভালোবাসা নিয়ে করেছি প্রতারণা। তোমার মনে অনেক প্রশ্ন আর অভিমান নিয়েই এ বাড়ি ছেড়ে তুমি চলে গেছো। আমি নষ্ট ছিলাম না। কিন্তু তোমার মনে আছে, সাবা হবার কিছুদিন পর আমি বন্ধুদের সাথে ঢাকা শহরে বেড়াতে যাই। সেখান থেকেই আমার নষ্ট হওয়া শুরু হয়। ওদের পাল্লায় পড়ে আমি অন্য নারীতে আসক্ত হই, যেখান থেকে আর ফিরে আসতে পারিনি। হয়তো তুমি কোনো দিনও জানতে না, যদি আমি ধরা না খেতাম আর আমার বিয়ে না হতো। আমি তোমার সাথে আর মায়ের সাথে যে অন্যায় করেছি, তার শাস্তি আল্লাহ আমাকে দিতে ভুল করেননি। একটু দেরিতে হলেও আল্লাহ তার শাস্তি দিয়েছেন। আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। আমি জীবনের শেষ মুহূর্তে রয়েছি। জানি না আর কতদিন পৃথিবীর আলো দেখতে পাব। তোমাকে আর সাবাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি তোমাদের অনেক জায়গায় খুঁজেছি, জানি পাবো না, তবুও খুঁজেছি। জানি তোমাদের না দেখার অপূর্ণতা নিয়েই আমাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। আমার খারাপ সময় দেখে দ্বিতীয় স্ত্রী ছেড়ে চলে গেছে। আমার যাবতীয় সম্পত্তি আমি তোমার আর সাবার নামে লিখে দিয়েছি, যার দলিল রুমনের কাছে আমি দিয়ে দিচ্ছি। যদি কখনো পারো আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো, খুব ভালো থেকো। এরপর আর কিছুই লেখা নেই। নিজের চোখের পানি মুছে নিলাম। না, শাকিলের মৃত্যুতে আমার খুব কষ্ট লাগছে না। সে তার শাস্তি পেয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কষ্ট লাগছে মেয়েটার জন্য, সে আমার মতোই অল্প বয়সে বাবা ছাড়া হয়েছে। যদিও সারাটা জীবন আমি ওকে বাবা ছাড়াই মানুষ করতাম। মায়ের জন্য ভীষণ কষ্ট লাগছে। রুমন, বুবু কাঁদিস না। আল্লাহ যা করেন সকলের ভালোর জন্যই করেন। চল, গ্রামে ফিরে যাবি। তুই না বলেছিলে আমাকে প্রতিষ্ঠিত হতে? বুবু, আমি প্রতিষ্ঠিত হয়েছি। আমি এখন একজন ইঞ্জিনিয়ার। তোর আর সাবার দায়িত্ব নিতে আমার একটুও কষ্ট হবে না। রুমন ইঞ্জিনিয়ার হয়েছে শুনে আমার ভীষণ ভালো লাগলো। আমি আর গ্রামে ফিরব না রে। আমি এখানেই ভালো আছি।
দোয়া করি তুই অনেক বড় হবি, একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবি। রুমন, কি বলো বুবু, তোমাকে ছাড়া আমি বাড়ি ফিরব না। আর আগামী মাসে আমার বিয়েও ঠিক হয়েছে। তুমি না গেলে সব আয়োজন কি করে হবে? ঠিক আছে, আমি তোর বিয়ের আগেই চলে যাব বাড়িতে, তবে শুধু তোর বিয়ে হওয়া পর্যন্ত। তারপর আমি আবার ফিরে আসব। বিকেলে আমি রুমন আর সাবা বের হলাম ঘোরার জন্য। রুমন মার্কেট থেকে আমাকে একটা মোবাইল আর সিম কার্ড কিনে দিল। ওর নাম্বারটা সেভ করে দিল। বলল এখন আমরা যতটা দূরেই থাকি না কেন আমাদের রোজ কথা হবে। রুমন 2 দিন থেকে গ্রামে চলে গেল। আমার জীবনের সংগ্রাম চলতেই থাকল। বাচ্চাদের স্কুলে আমি সাবাকেও পড়াচ্ছি। সাবাও ওদের সাথে মিলে বেশ আনন্দেই আছে, মাঝে মাঝে মা আর স্যারের কথা জানতে চায়। আমি ওর প্রশ্নের জবাবে শুধু বলি তুমি বড় হলে নানু আর আঙ্কেল তোমার সাথে দেখা করবে। তার জন্য তোমাকে লেখাপড়া শিখে শিক্ষিত হতে হবে। সাবা কি বুঝে জানি না, সে খুশি হয়ে বলে আমি অনেক পড়ালেখা করব। অবসর সময়ে আমি মাঝে মাঝেই স্যারের লেখা ডায়েরিটা পড়ি। এ মানুষটা কেমন করে জানি আমাকে ভালোবেসে ফেলে। এতটা ভালোবাসে অথচ মুখ ফুটে কখনো বলেনি। হয়তো বলার সুযোগই তৈরি হয়নি। মানুষটাকে আমিও অনেক ভালোবেসে ফেলেছিলাম। ভাগ্যে না থাকলে অনেক কিছু চেয়েও পাওয়া যায় না। মাঝে মাঝেই ডায়েরিটা পড়ে দুচোখের পানি ফেলি সকলের অগোচরে। চলবে।